সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুরুতে আজকের শিরোনামগুলো জানাবো। শুধু যে কাজের প্রলোভনে রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য বিক্রি করে দেয়া হচ্ছে বাংলাদেশিদের, এমনটাই নয়। অবৈধ পথে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়েও পাঠানো হচ্ছে যুদ্ধে। প্রলুব্ধ করা হচ্ছে দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদেরও। যারা এই ফাঁদে পড়ছেন তাদের মাসিক বেতনের টাকাও হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। এ নিয়ে আরও জানাতে সেন্ট পিটার্সবার্গের হাসপাতালে যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি আরমান মণ্ডল, এবং মস্কোতে রয়েছেন শিক্ষার্থী সাজ্জাদুর রহমান। আমরা শুরুতেই যেতে চাই মাইন বিস্ফোরণে আহত আরমান মণ্ডলের কাছে। আরমান, আপনার কাছ থেকে আমরা একটা বিষয় জানতে চাই যে অনেক বাংলাদেশি সেখানে রয়েছেন, সবাই কি এক এজেন্সি থেকে গিয়েছেন না ভিন্ন ভিন্ন কোনো এজেন্সি থেকে? পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশি ছাড়াও অন্য কোনো দেশের নাগরিক কি রয়েছে কিনা সেই যুদ্ধে? এখানে বাংলাদেশি ছাড়া মানে এখানে আছে বিভিন্ন লোক আছে। এখানে মূল হচ্ছে শফিক, তার লোক আছে অনেক। এবং আমরা যখন ট্রেনিং করি তখন অনেক বাংলাদেশিদের সাথে আমাদের দেখা হয়। তারা বিভিন্ন এজেন্সির। এবং এখানে লোক আছে, আমার দেখা হয়েছিল উজবেকিস্তানের ছিল এবং শ্রীলঙ্কার কয়েকজন ছিল। আচ্ছা আরমান, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা বেতন হিসেবে দেয়া হতো সেটাও নিয়ে যাচ্ছে দালাল চক্র। সেটি কিভাবে নিচ্ছে তারা? আপনাদের নামই তো ব্যাংক অ্যাকাউন্টগুলো করা। আমাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট করছে একটা, কিন্তু কার্ড করছে দুইটা। মানে কার্ড একটা আমাদের দিছে, কার্ড একটা দালাল নিছে। কার্ডের পাসওয়ার্ড এবং সবকিছু দালালের কাছে সবই আছে। তার মানে হচ্ছে দুই কার্ডের মাধ্যমে, এক কার্ডে আপনারা ব্যবহার করছেন, আরেক কার্ড ব্যবহার করছে দালাল চক্র। তারা পাসওয়ার্ড নিয়ে গিয়ে সেই কার্ডের মাধ্যমে টাকা উঠিয়ে নিচ্ছে, আপনারা সেটি পাচ্ছেন নাই তো? হ্যাঁ, এটাই। আচ্ছা, সেইখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনাদেরকে শুরুতে কি উচ্চ বেতনের কোনো প্রলোভন দেওয়া হয়েছিল, না আপনারা জানতেন যে আমরা এই কাজের জন্য এর বেতনটাই পাবো? আমাদের বাংলাদেশ থেকে যে রাশিয়ান আর্মি ক্যাম্পে কাজ দেবে, কিন্তু আমাদের এটা বলে নাই যে আমাদের যুদ্ধ নেবে। আমাদের বেতনের কথা বাংলা বলে নিয়ে আসছিল, 1 লক্ষ টাকা বেতন দিবে। ধন্যবাদ আরমান মন্ডল, আপনাদের আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনি সুস্থ থাকবেন আশা করি। আমরা এই মুহূর্তে মস্কে চলে যেতে চাই। এক বাংলাদেশি শিক্ষার্থী সেখানে রয়েছেন, সাজ্জাদুর রহমান। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীদেরকেও প্রলুব্ধ করা হচ্ছে সামরিক ঘাঁটিতে কাজের জন্য। এখনো পর্যন্ত কোনো শিক্ষার্থী সেখানে গিয়েছে কিনা, গেলে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে কিনা, আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা? ধন্যবাদ। আমি আসলে রাশিয়াতে আসার আগে, আমি বর্তমানে স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে আছি, পড়াশোনার জন্য এসেছি। বাংলাদেশে থাকা অবস্থায় আমাকেও এই অফারটা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি, আপনার সেনাবাহিনী ক্যাম্পে ক্লিনার অথবা ফুড সার্ভ করবে, এরকম পদে কাজ করার জন্য 2 বছর কন্ট্রাক্ট। 2 বছর স্যালারি ছিল $1000। তো সেক্ষেত্রে যদি 2 বছর যদি আমি এখানে জব করি সেনাবাহিনী ক্যাম্পে, আমাদেরকে রাশিয়ার সরাসরি পাসপোর্ট দিয়ে দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে। তারপরে 2 বছর পরে অনেক বড় একটা ভাতা পাবো। এই ধরনের অফারটা আমাকে বাংলাদেশে 2024-এর আগস্টে দেওয়া হয়েছিল। তো নাম ছিল মোহাম্মদ রাসেল। ওর বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তো আমি আসলে পরবর্তীতে খবর নিয়ে শুনেছি আমার রাশিয়াতে আপনাদের চ্যানেল 24-এ এক বড় ভাই ছিল, আহ তারেক মাহমুদ। ওই ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি বলছে যে না, এখানে এটা পসিবল না, যদিও আসে এই ক্ষেত্রে এরা যুদ্ধে ব্যবহার করে। তো পরবর্তীতে আমি এখন এখানে আসার পরে যা দেখতেছি সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে আহ, যারা মানে পড়াশোনার জন্য আসে, বাট পড়াশোনা করে না, সেক্ষেত্রে জব করতে চায় তারা। এর মধ্যে 2 জনের সাথে আমি পরিচয় হয়েছে, গতকালকে দেখা হয়েছে রুডন ইউনিভার্সিটির সামনে, রাশিয়া।
ওরা অলরেডি দুইজন এই সেনাবাহিনী ক্যাম্পে আছে। আর সেনাবাহিণী ক্যাম্পে বলতে ওরা অলরেডি 1 মাস 3 মাস ট্রেনিং দেওয়ার কথা, ওদেরকে নাকি 2 মাস ট্রেনিং এর পরে ওদেরকে সাজ্জাদ, আমরা যুদ্ধে নেওয়া হয়েছে। আমরা ছোট্ট তো ছোট্ট করে একটু একটা বিষয় সংক্ষেপে জানতে চাইবো। সেটা হচ্ছে যে যারা আপনাদেরকে প্রলুব্ধ করছে তারা কি শুধু বাংলাদেশি না রাশিয়ান কেউ ছিল কিনা, পাশাপাশি নাগরিকত্বের কোনো প্রলোভন দেওয়া হয় কিনা? সরাসরি বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশে যারা স্ক্যামার আছে, দালাল যারা, এরা তথ্য গোপন করে মানে এই কাজটা করতেছে। তারা বলতেছে যে এই যে ক্লিনার অথবা প্যাকেজিং অথবা ফুড সার্ভাইস এই সমস্ত কাজের প্রলোভন দেখে হাই স্যালারির কথা বলে ওরা মানে রাশিয়ান ফেডারেশনের যে ইয়াটা, এখানে তো রুশ ভাষায় লেখা থাকে এগ্রিমেন্ট কন্ট্রাক্টটা, এটাতে সিগনেচার নিয়ে নেয়। এটা হচ্ছে মানে সরাসরি সেনাবাহিনী যুদ্ধের জন্য আর কি। ওটা তো আসলে আমরা অনেক বাঙালিরাই এটা জানি না। তো সেক্ষেত্রে না জেনে কিন্তু অনেকে যখন কন্ট্রাক্ট পেপারে সাইন করে চলে আসে রাশিয়াতে, তখন আর ব্যাক যাওয়ার কোনো সুযোগ থাকে না, যেহেতু 2 বছরের এগ্রিমেন্ট এখানে। তো এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, বাংলাদেশে যে দালাল চক্র আছে তারাই এটা মানে তথ্য গোপন করে স্টুডেন্টদেরকে গ্রামের এই যে আমাদের মতো সহজ সরল যারা, তাদেরকে এরকম মানে পাশে এই কাজটা করতেছে। সাজ্জাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এটা আমি রাশিয়ানদেরকে দোষ দিব, রাশিয়াতে অনেক অপরচুনিটি। সাজ্জাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাশিয়া সেন্ট পিটার্সবার্গ থেকে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি আরমান মন্ডল এবং এক শিক্ষার্থী সাজ্জাদুর রহমান কথা বলছিলেন। আমরা এই মুহূর্তে প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতদিন আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে গ্রেপ্তারকৃত অভিবাসীদের প্রত্যাবাসন করা হলেও এবার এই তালিকায় যোগ হলো বন্ধু দেশ ভারতও। সামরিক বিমানে করে 205 অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে গেল এক সপ্তাহে প্রতিদিনই গড়ে 900 থেকে 1200 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতা বুঝে নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নেমেছে ধরপাকড়ের খড়গ। গেল এক সপ্তাহে প্রতিদিন গড়ে 900 থেকে 1200 নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। এতদিন কলম্বিয়া, পেরু, হন্ডুরাস ও গুয়াতেমালার অবৈধ অভিবাসীদের দেশে পাঠাচ্ছিল ট্রাম্প প্রশাসন। এবার শুরু হয়েছে বন্ধু দেশ ভারতের অবৈধ নাগরিকদের প্রত্যাবাসন। টেক্সাসের সান আন্তোনিও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামরিক বিমান C-17 করে অবৈধ 205 অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ব্লুমবার্গ বলছে, যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপে অভিবাসন ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় ট্রাম্পের। সে সময় অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরানোর বিষয়ে যা ঠিক তাই করতে সম্মত হন দুই নেতা। ভারতীয়দের ধরপাকড়ের মধ্যেই মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। মূলত নথিপত্রহীন যৌন অপরাধ, ধর্ষণ, অস্ত্র ও মাদক মামলায় অভিযুক্ত অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। এদের মধ্যে সবচেয়ে সহিংস অভিবাসীদের গুয়ান্তেনামা বেতে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসীদের কোমরে চেন বেঁধে ও হাতে হাত করা পরিয়ে দেশে পাঠানোর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকে বেড়েছে সমালোচনা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই ট্রাম্পের কঠোর নীতির বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদ। ক্যালিফোর্নিয়া, ওকলাহোমা, আটলান্টা সহ বেশ কিছু অঞ্চলে চলছে মার্কিন নাগরিকদের বিক্ষোভ। রাখি জেসমিন, চ্যানেল 24। আমি ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ট্রাম্প ঝড়ে উত্তপ্ত গোটা বিশ্ব। চীনের পণ্যের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকরের পরপরই আসে প্রতিশোধের ঘোষণা। মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে বেইজিং। ওদিকে ট্রাম্পের শর্ত মেনে 30 দিনের জন্য আপাতত মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শুরু হয়ে গেল যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ, যা কিনা ঠেলে দিতে পারে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের দিকে। পূর্ব ঘোষণা অনুযায়ী মার্কিন সময় মঙ্গলবার রাত 12টা বাজার সাথে সাথে চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হয়। কিছুক্ষণের মধ্যেই পাল্টা শুল্ক হামলা বেইজিংয়ে। অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক ও বড় ইঞ্জিনের গাড়িতে 10% এবং কয়লা ও এলএনজি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ওপর ধার্য করা হয়েছে 15% শুল্ক।
একই সাথে গুগলের ওপর আস্থাহীনতার অভিযোগে তদন্তের নির্দেশ দেয় দেশটি। ঘোষণার পরপরই শেয়ার বাজারে শুরু হয়েছে সূচকের পতন। We're thinking in terms of 25% on Mexico and Canada because they're allowing. ট্রাম্প নামটি আর নাটকীয়তা যেন একে অন্যের পরিপূরক। ক্ষমতা নেয়ার পর থেকেই যেন বিশ্ব শৃঙ্খলা নতুন করে দাঁড় করানোর খেলায় মেতেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত ছিল প্রায় নিশ্চিত। এই মোতাবেক প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ব্যবসায়ীরা, এমনকি প্রতিশোধের ঘোষণাও আসে দুই প্রতিবেশী দেশের নেতাদের কাছ থেকে। তবে সিদ্ধান্ত কার্যকরের 24 ঘন্টার কম সময় বাকি থাকতে ফের ইউটার্ন। মেক্সিকো ও কানাডার নেতাদের সাথে আলোচনার পর ফের 30 দিনের জন্য স্থগিত করা হয় শুল্ক আরোপের সিদ্ধান্ত। এটি একটি ভালো আলোচনা ছিল। বেশ কিছু চুক্তিতে সম্মত হয়েছি আমরা। যুক্তরাষ্ট্র ও আমাদের আকাঙ্ক্ষা এক, মানবাধিকার ও নিরাপত্তায় আমরা আপোষহীন। সীমান্তে ন্যাশনাল গার্ডের 10,000 সেনা মোতায়েনের ব্যাপারে রাজি হন ক্লাউডিয়া, প্রতিশ্রুতি দেন শক্ত পদক্ষেপের। অন্যদিকে কানাডার প্রতিশ্রুতি ফেন্টানিল ও সন্ত্রাস রোধ করতে সীমান্তে নতুন প্রযুক্তি মোতায়েন। এছাড়া সীমান্ত নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করার ব্যাপারেও একমত হন ট্রুডো। তবে প্রতিবেশীদের সাথে যখন খানিকটা সমঝোতার পথে মার্কিন সম্পর্ক, তখন আরেক মহাদেশে শুল্ক নিয়েই শুরু হয়েছে তোলপাড়। ট্রাম্পের হুমকির পর থেকে একের পর এক নিন্দার ঝড় বইছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। যুক্তরাষ্ট্র যদি আমাদের অন্যায্যভাবে টার্গেট করে, তাহলে আমরাও তার সমুচিত জবাব দিতে প্রস্তুত। আমরা এ বিষয়ে ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা করব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে আরো একটা বিরতির সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নিউ ইয়র্কের ওজন পার্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি মামুনুর রশিদ। একদিন পেরিয়ে গেলে এখনও আটক করা যায়নি হামলাকারীকে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। আমার পর ঝাঁপিয়ে পড়ে, এক পর্যায়ে আমার থেকে মোবাইল আর মানিব্যাগ চায়। আমি ওর থেকে কেটে সরে যাওয়ার সময় 4-5 হাত দূরে যাওয়ার পরে সে আমাকে গুলি করে। এরপরে আমি দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে সে আমাকে আবারও গুলি করে। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। এটি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার এল সালভাদোর সফরে পৌঁছে সাংবাদিকদের তিনি জানান, ইউএসএইড কোনো স্বাধীন সংস্থা নয়, এর জন্য পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা গ্রহণ করা প্রয়োজন। রয়টার্সের তথ্য মতে প্রশাসনের এজেন্ডা বাস্তবায়ন এবং ইউএসএইডকে আরও কার্যকর করতে সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের সাথে একীভূত করার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি বন্ধ করে দেওয়া হবে নাকি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মাঝেই রুবিওকে পরিচালক হিসেবে নিযুক্ত করল ট্রাম্প প্রশাসন। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।